খাসনি কেন তুই? এত রাত হয়ে গেছে, মা বাবার সাথে খেয়ে নিতে। ভালোবাসা দেখাচ্ছিস? রাগী স্বরে বলল। হুম, আমি তো দেখাবো ভালোবাসা। আর কে দেখাবে? আমি খাইয়ে দিই। রুদ্রের গাল টেনে দিয়ে বলল মায়া। তোর কষ্ট করতে হবে না, আমি উঠছি। তুই আগে নিজে খেয়ে নে। কিন্তু মায়া শুনলে তো সে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। দ্রুত পায়ে কক্ষের বাইরে চলে গেল। মিনিট 10 পর আবার কক্ষে ফিরে আসলো, হাতে ধরা ট্রেতে খাবার। মায়া বেড সাইড টেবিলে ট্রেটা রাখলো। রুদ্র ফাইল দেখার মাঝে মাঝে মায়ার কর্মকাণ্ড দেখছে। মায়া হাত ধুয়ে প্লেটে ভাত নিয়ে নিল। মায়ু, আগে তুই খেয়ে নে। একসাথে খাবো। গলদা চিংড়ি রান্না হয়েছে, তোর ফেভারিট ডিশ। রুদ্র হাসে মায়ের দিকে করে বসে, যাতে মায়ার খাইয়ে দিতে সুবিধা হয়। মায়া খাইয়ে দিচ্ছে রুদ্রকে, সাথে নিজেও খাচ্ছে। রুদ্র তাকায় মায়ার দিকে, আলতো হাতে খাইয়ে দিচ্ছে তাকে। চোখে মুখে মায়া উপচে পড়ছে। রুদ্রের মনটা ভালো হয়ে যায়। এত ভালোবাসা কপালে সইবে তো। মায়া রুদ্রকে খাওয়ানো শেষে পানির গ্লাস এগিয়ে দেয়। ওনার শেষ অংশ দিয়ে রুদ্রের মুখ মুছে দেয়, তারপর নিচে গিয়ে ট্রে রেখে আসে। মায়া কক্ষে এসে পড়তে বসলো। মনে মনে ভেবে নিয়েছে এবারেও ক্লাসে টপ করেই ছাড়বেও। 3 বছরের পজিশন ধরে রাখতে হবে। ম্যাথ সলভ করতে বসেছে মায়া। পরশু ম্যাথ এক্সাম। মায়া পড়ার মাঝে রুদ্রকে উদ্দেশ্য করে বলল। অফিসের কাজ না হয় শেষ করছিস, কিন্তু পরশু থেকে যে এক্সাম সেটা মনে আছে? এক্সামের জন্য কিছু পড়বি না? আমাদের কিছু পড়ার দরকার নেই। আমরা ছেলেটা এক্সামের আগের রাতে পড়েই ফার্স্ট ক্লাস পেয়ে যাই। তার মানে এবারেও সব কটা চুক্তি করবি? রুদ্র মাথা নাড়িয়ে হাসে। মায়া মনে মনে কয়েকটা গালি দিয়ে পড়ায় মনোযোগ দেয়। এক্সাম শুরু হয়ে গেছে। 1.5 মাস জুড়ে এক্সামের ডেট পড়েছে, কিন্তু এবার মায়ার টিমের কারো সিট একসাথে পড়েনি। তবুও সবার এক্সাম মোটামুটি ভালো হচ্ছে। রুদ্র, রাহুল, সাহিল ইচ্ছে মতো টুকলি করেছে। আরিয়ান এসবে নেই, সে পড়াশোনায় ভীষণ মনোযোগী, সবার চেয়ে বেশি বুঝদারও। 1.5 মাসে আরশি অনেকবার রুদ্রের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু বলতে পারেনি। মূলত রুদ্র নিজেই কথা বলতে চায়নি। কথা বললে আবার মায়া বাড়বে, আরশি আরও কষ্ট পাবে। রুদ্র আর কষ্ট দিতে চায় না কাউকে। কারো ভাঙা মনের বদদোয়া অনেক কঠোর হয়। ও চায় না আরশির বদদোয়া নিতে। রুদ্রের সবসময় মনে হয় ও আরশির আবেগ ছাড়া আর কিছুই না। ও যেমন টাইম পাস করতে করতে আবেগে পড়েছে, আরশিও তেমন প্রথম কারো আবেগে পড়েছে। হয়তো নতুন কেউ আসলে আরশি মুভ অন করতে পারবে, ভুলতে পারবে ওকে। তাই সবসময় আরশি থেকে দূরে থাকার চেষ্টা করছে। আজকে লাস্ট এক্সাম ছিল, সবাই ক্যান্টিনে বসে আছে। আপাতত কয়েকদিনের শান্তি। ফাইনাল এক্সামের দেরি আছে আরও, তাই সবাই ক্যান্টিনে বসে চেয়ার আপ করছে। রুদ্র, রাহুল, আরিয়ান আর সাহিল কিছু নিয়ে আলোচনা করছে। মায়া, রিয়ানা আর রুহানি বিরক্তি নিয়ে তাকিয়ে আছে চারজনের দিকে। ওরা চারজন কানে কানে কিছু নিয়ে কথা বলছে, বাট ওরা তিনজন সামনে আসলেই কথা থামিয়ে দিচ্ছে। মায়ার না পেরে চারজনকে বলে ওঠে। কিছু বলবি তোরা? সমস্যাটা কি? আমাদের সামনে এভাবে ফিসফিস করে কথা কেন বলছিস? আসলে আমরা না একটা ডিসিশন নিয়েছি, বাট তোদের তিনজনকে বলতে পারবো না। রাহুল ঢোক গিলে বলল। আমাদেরকে বলতে যাবি কেন? আমরা তোদের বন্ধু নাকি? মুখ বাঁকিয়ে বলল রুহানি। আসলে আমাদের ভয় লাগছে তোদেরকে বলতে। আমরা ভূত নাকি ভাল্লুক? আমাদের ভয় লাগছে কেন? তোরা আমাদের প্ল্যান শুনলে আমাদেরকে শিওরলি মারবি। সাহিল বলল। সাহিলকে আর কিছু বলতে না দিয়ে রিয়ানা বলে। বলতে হবে না তোদেরকে। বললে বলবি, না বললে নাই। আমাদের সামনে এত ফিসফিস করা দরকার কি? নাটক করছিস কেন চারজন? আমরা একটা ব্যাচেলর পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছি, শুধু ছেলেরা থাকবে সেখানে, মেয়েরা অ্যালাউড না। রুদ্র সবার উদ্দেশ্যে বলে। ব্যাচেলর পার্টিতে তুই কেন যাবি? তুই তো ব্যাচেলর না। মায়া গম্ভীর স্বরে রুদ্রকে বলল। ব্যাচেলর পার্টি নাম দিয়েছে শুধু, যেহেতু শুধু ছেলেরা যেতে পারবে, বিবাহিত অবিবাহিত সব ছেলে। রুদ্র কণ্ঠ খাদে নামিয়ে বলে। আমাদের ব্যাচের সব ছেলেরা থাকবে? হ্যাঁ। প্ল্যানের মূল হোতাকে? মায়ের প্রশ্নে সবাই রুদ্রকে দেখিয়ে দেয়। রুদ্র মুখ কাচুমাচু করে বসে। তোরা যে আমাদের ফ্রেন্ড ভাবিস না, সেটা এবারে প্রমাণ করেই দিলি। পার্টি যখন দিলি শুধুমাত্র ছেলেদের জন্য কেন? আমরা মেয়েরা বাদ গেলাম কেন? রুহানি রেগে বলল, সাথে কয়েকটা গালি ছুড়ল চারজনের উদ্দেশ্যে। ছেলেরা সাফাই দিয়ে কিছু বলবে, তার আগে মায়া উঠে দাঁড়ায়। রুহানি আর রিয়ানাকে উদ্দেশ্য করে ফুঁসে বলল।
এই বেইমানগুলোর সাথে থাকার কোনো মানেই হয় না। রিয়া, রুহি, চল এখান থেকে। এরা যা মন চায় করুক। বড় বড় কদম ফেলে চলে যাচ্ছে মায়া। রুহানিয়া রিয়ানাও ওর সাথে পা মেলালো। চেয়ারে বসা চারজনকে কিছু বলার সুযোগই দিল না। মায়া বিছানার উপর শুয়ে বই পড়ছে, হাতে ওর হুমায়ুন আহমেদের উপন্যাস অপেক্ষা। তবে আদতে এসে পড়ছে না। মুখের উপর বই ধরা থাকলেও তার দৃষ্টি রুদ্রের দিকে। রুদ্র ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে, তার পরনে চকলেট কালারের টি শার্ট। যদি দেখতেই হবে তাহলে সরাসরি দেখ, এভাবে লুকিয়ে দেখার কি দরকার? রুদ্র চুল ঠিক করতে করতে মায়ের দিকে না তাকিয়েই বলল। মায়া থতমত খেয়ে উঠে বসে। ও যে লুকিয়ে দেখছিল সেটা রুদ্র বুঝলো কি করে? মায়া নিজেকে সামলায়, কণ্ঠে অসম্ভব বিশ্বাস ঢেলে বলে ওঠে, তোকে দেখতে যাব কেন? নিজেকে কি মনে করিস? হ্যাঁ, আমি নিজেকে নায়ক মনে করি। তোর কোনো সমস্যা? তুই অস্বীকার করার চেষ্টা করলে আমি জানি তুই আমাকে দেখছিলি। মায়া কিছু না বলে বিছানা ছেড়ে রুদ্রের পেছনে গিয়ে দাঁড়ালো। আয়নায় রুদ্রের বিম্বের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। পার্টিতে যাচ্ছিস, এভাবে সেজেগুজে যাওয়ার কি দরকার? কোথায় সাজলাম? পেছনে ফিরে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রুদ্র। বারে যাচ্ছিস যেহেতু, সেখানে অন্য মেয়েরা থাকবে নিশ্চয়ই, তাদেরকে দেখানোর জন্যই সাজ। না, আজকে পুরো ক্লাব বুকড। সেখানে আমাদের ব্যাচেলার ছেলেরা ছাড়া অন্য কারো ঢোকা নিষিদ্ধ। সত্যি? মায়া খুশি হয়ে বলে, হ্যাঁ। আচ্ছা মায়া, তোকে জেলাস ফিল করছিল নাকি এতক্ষণ? জেলাস কেন হব? এই যে বললি সেজেগুজে যাচ্ছি, মেয়েরা আমার দিকে তাকাবে, বেশি সুন্দর লাগছে নাকি আমাকে? একটু সুন্দর লাগছে না। মায়া রুদ্রের কলার ঠিক করে দিতে দিতে বলে। রুদ্র শার্টের দুটো বোতাম খোলা রেখেছিল। মায়া বুকের উপরে একটা বোতাম লাগিয়ে দেয় যাতে বুক দেখা না যায়। ড্রেসিং টেবিল থেকে হাত ঘড়ি নিয়ে সেটা রুদ্রের হাতে পরিয়ে দেয়, যেটা মায়া বিয়ের দিন উপহার দিয়েছিল তাকে। রুদ্র মৃদু হেসে পারফিউম মেখে নেয় শরীরে। শোন, ব্যাচেলর পার্টি করবি ভালো কথা, কিন্তু ওলট পালট কিছু যেন না খাস। হ্যাঁ, কি খাওয়ার কথা বলছিস? বোঝো না তুমি, তাই না? সাবধান বানিয়ে দিচ্ছি কিন্তু আমি। মামুনির হাতে যদি পড়িস তাহলে কিন্তু আমি বাঁচাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, খাবো না। যদি বেশি জোরে জোরে গড়ে তাহলে একটু খাবো, কেমন? না, তোদের তো আমি চিনি না ভেবেছিস। বেশ, সাবধান করার জন্য বললাম আর কি। আমি তো জানি তুই আমার কথা শুনবি না। রুদ্র দাঁত কেলিয়ে হাসলো। মায়া এগিয়ে দিল রুদ্রকে। রুদ্র গাড়িতে বসে যখনই গাড়ি স্টার্ট দিতে যাবে তখনই মায়া চিল্লিয়ে বলল। তাড়াতাড়ি ফিরিস বাড়ি। হাত নাড়িয়ে বায় জানালো রুদ্র। গাড়ি স্টার্ট দিয়ে সাই করে ছুটে চলে গেল চোখের সামনে থেকে। মায়া দাঁড়িয়ে থাকলো বেলকনিতে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো অদৃশ্য হয়ে যাওয়া গাড়িটির দিকে। বেলকনিতে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে রাতের আকাশ দেখছে মায়া। এই বাড়ি দুটো জায়গা মায়ার সবচেয়ে বেশি পছন্দের। একটা হচ্ছে রুদ্রের কক্ষের এই বেলকনি, আরেকটা হচ্ছে বাগানের ওই দোলনার সাইডটা। এই দুই জায়গায় বসে মায়া পুরো দিন কাটিয়ে দিতে পারবে কোনো বিরক্তি ছাড়াই। আজকে চাঁদের দেখা নেই, কালো মেঘে ঢেকে রেখেছে গোটা আকাশ। আমাবস্যার রাত মনে হচ্ছে, ভারী ঠান্ডা বাতাসে পরিবেশ মুখরিত। মায়ার চিন্তা হচ্ছে ভীষণ, আজ নির্ঘাত বৃষ্টি হবে। আকাশের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে ঝড়ের তাণ্ডব লীলা শুরু হতে আর বেশি দেরি নেই। কিন্তু রুদ্র এখনও বাড়ি ফেরেনি। রাত 12:55। বাড়ির সকলেই ঘুমিয়ে গেছে, শুধু মায়া জেগে আছে। মায়ার অস্থির লাগছে, এই নিয়ে মনে হয় 30 বারের উপর কল করে ফেলেছে রুদ্রকে, কিন্তু একবারও রিসিভ করেনি রুদ্র। অন্য বন্ধুদের কল দিলে তারাও ধরেনি। মায়ের চিন্তায় মাথা ব্যথা উঠে গেছে। একটু আগেই দুটো মাথা ব্যথার ওষুধ খেয়েছে, কিন্তু মাথা ব্যথা কমার বদলে আরও যেন বাড়ছে। মায়া মনে মনে দোয়া করছে যাতে বৃষ্টিটা এখন শুরু না হয়। বৃষ্টি শুরু হলে রুদ্র নির্ঘাত রাস্তায় বিপদে পড়বে। গাড়ির হর্নের শব্দে মায়ের মনোযোগের ব্যাঘাত ঘটে। মায়া নিচে তাকিয়ে দেখে রুদ্রের গাড়ি ঢুকছে গেট দিয়ে। এতক্ষণে যেন প্রাণ ফিরে পেল মায়া। চটজলদি দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো, সদর দরজা পেরিয়ে বাইরে গেল। রুদ্র গাড়ি থেকে কোনো মতে নেমে দাঁড়ালো। মায়া দৌড়ে এসে রুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ল। যতটা শক্ত করে জড়িয়ে ধরলে বুকের ভেতরে ঢুকে যাওয়া যায় ততটা শক্ত করে জড়িয়ে ধরার চেষ্টা চালালো। রুদ্র পড়তে পড়তে বেঁচে গেল। মায়া বুক থেকে মাথা তুলে রুদ্রের দিকে তাকালো। রুদ্র ছোট ছোট চোখে তাকিয়ে আছে তার দিকে, চুল এলোমেলো হয়ে আছে, নাকের উপর লাল আভা। রুদ্রের গা থেকে আসা গন্ধে মায়া চোখ মুখ কুঁচকে ফেলল। রুদ্রকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করলো,
তুই ড্রিঙ্ক করে এসেছিস? রুদ্র ঠোঁট উল্টে ইনোসেন্ট ভাবে মাথা নাড়ালো। মানে সে ড্রিঙ্ক করেনি, কিন্তু রুদ্রের বিহেভিয়ারেই যথেষ্ট বোঝা যাচ্ছে সে ড্রিঙ্ক করে এসেছে। মায়ের অসম্ভব রাগ উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, মানা করেছিলাম না এসব খেতে, কেন খেলে এসব? যদি মামুনি জানতে পারে তাহলে কতটা কষ্ট পাবে একবারও ভেবেছিস? বেশি খায়নি তো, একটু করে খেয়েছে। রুদ্র কাঁপা কাঁপা কণ্ঠে বলে। মায়া চোখ বুজে শ্বাস নিল। এখন রাগ করলে চলবে না, আগে রুদ্রকে কক্ষে নিয়ে যেতে হবে। মায়া রুদ্রকে শক্ত করে ধরার চেষ্টা করলো। রুদ্র দাঁড়াতে পর্যন্ত পারছে না, টলছে সমানে। তারপরও বলছে একটু করে খেয়েছে। মায়ের রুদ্রকে এখানে ধরে মারতে মন চাইছে। এই ড্রিঙ্ক অবস্থায় একা গাড়ি চালিয়ে এসেছে, ভাগ্যিস কোনো বিপদ হয়নি। মায়া রুদ্রকে ধরে ধরে ধীরে ধীরে হাঁটছে, কারণ রুদ্র টালমাটাল পায়ে এগোচ্ছে। আচমকা বৃষ্টি শুরু হয়ে গেল, সাথে ঝড়োয়া বাতাস। বাতাসে মায়ার চুলগুলো এলোমেলোভাবে উড়ছে। মায়া চেয়েও চুলগুলো সামলাতে পারছে না, কারণ চুল ঠিক করতে গেলে রুদ্রকে ছেড়ে দিতে হবে। রুদ্রকে ছেড়ে দিলে রুদ্র পড়ে যাবে। বাড়িতে ঢুকতে ঢুকতে মায়া অর্ধেক ভিজে গেল। মায়া কোনো মতে রুদ্রকে নিয়ে দোতলায় গেল। কক্ষে গিয়ে ঢুকতে রুদ্র বিছানায় গিয়ে ঠাস করে শুয়ে পড়ল। মায়া রুদ্রের কাছে গিয়ে দেখলো রুদ্রের শার্টও ভিজে গেছে। আগে ওকে টক কিছু খাওয়ানো দরকার, নয়তো একে সামলানো দায় হয়ে যাবে। বাইরে যাবে তার আগেই মায়ের মুঠোফোন বেজে উঠল। মায়া ফোন নিয়ে দেখে রাহুল কল করেছে। মায়া ফোন রিসিভ করে কানে দিতে ওপাশ থেকে মাতাল কণ্ঠে রাহুল বলল, মায়ু রুদ্র বাড়িতে পৌঁছে গেছে। ওই বেদ্যপ, এতক্ষণে খবর হলো তোর? কতক্ষণ ধরে কল করছিলাম, তোকে বলেছিলাম না রুদ্র খেয়াল রাখতে। তারপরে ও এতটা ড্রিঙ্ক করলো কি করে? হ্যাঁ, তুই ওকে পৌঁছে দিসনি কেন? ওর যদি কোনো বিপদ হতো? না আসলে মানে কি আসলে মানে? ও তোকে এইসব বলছি কেন আমি? তুইও নিশ্চয়ই গলা পর্যন্ত গিলে তারপর কি থেমেছিস? তুই আরেক মাতাল হয়ে কি করে ওকে পৌঁছে দিতি? হ্যাঁ, আসলে ওই মেয়েটা, কোন মেয়েটা? আমার সামনের মেয়েটা। রাহুল বিড়বিড় করে কিছু বলতে বলতে কল কেটে দিল। মায়া কয়েকটা গালি দিল রাহুলকে, কিন্তু রাহুল হয়তো তা শুনতে পায়নি। মায়া রুদ্রের ফোন হাতে নিয়ে দেখলো ফোন বন্ধ হয়ে গেছে। নিশ্চয়ই চার্জ শেষ হয়ে গেছে। তবে মায়া মনে মনে শান্তি পেল। নিশ্চয়ই ছেলেগুলো কোনো মেয়ের পাল্লায় পড়েছে। ভাগ্যিস রুদ্র চলে এলো, নয়তো এতক্ষণে ও নিজেও ওই মেয়েটা করতো। মায়া বিছানা থেকে নেমে দাঁড়ালো। রুদ্রের শার্ট বদলে দিতে হবে, নিজের পরনের টি শার্টও বদলানো প্রয়োজন। ভিজে একেবারে গায়ের সাথে লেপটে গেছে। কিন্তু সবার আগে রুদ্রকে হ্যাংওভার কাটাতে হবে। মায়া রুদ্রের পাশ থেকে উঠে আগাতে যাবেই তার আগে মায়ের কোমর সমান চুলে টান পড়ল। মায়া ব্যথায় চোখ মুখ কুঁচকে পেছনে ফিরল। রুদ্র তার আঙ্গুলে মায়ের চুলগুলো পেঁচিয়ে রেখেছে। রুদ্র, আমার চুল ছাড়, নিচে যাব আমি। রুদ্র উঠে বসে মায়ের চুলগুলো হাত দিয়ে জড়িয়ে ধরল। মুখে ইনোসেন্ট ভাব ফুটিয়ে বলল, না, ছাড়বো না আমি। আমাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? আমি এক্ষুনি চলে আসবো রুদ্র, প্লিজ চুল ছাড়। বাচ্চাদের মতো কেন করছিস? মায়া চুল ছাড়ানোর চেষ্টা করে বলল, কিন্তু ছাড়াতে পারল না। রুদ্র শক্ত করে জড়িয়ে ধরে আছে মায়ার চুলগুলো। রুদ্র এবারে নিজেই চুলগুলো ছেড়ে উঠে দাঁড়ালো। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। বেলকনির দরজা খোলা থাকায় বাইরের বাতাস শো শো করে ঘরের ভেতরে ঢুকছে। জোরে বজ্রপাতের শব্দে রুদ্র হুট করে জড়িয়ে ধরল মায়াকে। মায়া চমকে গেল। রুদ্র শক্ত করে জড়িয়ে ধরে মায়ার কাঁধে মুখ গুজল। মায়া রুদ্রকে ছাড়ালো। গায়ে টি শার্ট ভিজে যাওয়ার বাইরে ঠান্ডা বাতাসে মায়ের ঠান্ডা লাগছে। লোমকূপ সহ দাঁড়িয়ে গেছে ঠান্ডায়। ইমিডিয়েট টি শার্ট বদলানো দরকার, কিন্তু রুদ্র তো কোথাও যেতেই দিচ্ছে না। রুদ্র হুট করে মায়ার কোমর পেঁচিয়ে ধরে মায়াকে একদম নিজের কাছে নিয়ে আসলো। মায়া হতবাক হয়ে তাকালো রুদ্রের দিকে। রুদ্র মায়ার তাকানো এড়িয়ে মায়ার কপালে গভীর চুমু খেলো। তারপর মায়ার গাল টেনে দিয়ে বলে উঠল, আজকে থেকে অনেক সুন্দর লাগছে। মায়া উত্তর দিতে পারছে না, আর না পারছে নিজেকে ছাড়াতে। রুদ্র মায়ের ঠোঁটে হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিল। ঠোঁটের তিলের দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে বলল, জানিস, এই তিলের জন্য তোর সৌন্দর্য আরো কয়েকগুণ বেড়ে গেছে। ছাড় আমায়। মায়া শক্ত কণ্ঠে বলল, হুম, ছাড়বো না।
তখনই কক্ষের লাইট নিভে গেল। মায়া বিরক্তির শ্বাস ফেলল। নিজেকে বহু কষ্টে রুদ্রের থেকে ছাড়াতে সক্ষম হলো। এই ঝড় বৃষ্টির জন্য সকাল থেকে কারেন্ট ছিল না, হয়তো এখন আইপিএসও শেষ হয়ে গেছে। কক্ষের চারদিক অন্ধকারে ছেয়ে গেছে, কারো বিম্ব পর্যন্ত ঠাউর করার অবস্থা নেই। মাঝে মাঝে বিজলির চমকানিতে ঘর দিনের মতো আলোকিত হয়ে যাচ্ছে। মায়া সেই আলোয় বিছানা হাতড়ে নিজের ফোন হাতে নিল। ফোনের চার্জ প্রায় শেষের ঘরে। নিশ্চয়ই রুদ্রকে কল করতে করতে সব চার্জ শেষ হয়ে গেছে। মানে বিপদ যখন আসে সব একসাথেই আসে। মায়া ফ্ল্যাশ লাইট জ্বালালো মোবাইলের। রুদ্র আবার গিয়ে মায়ের চুলগুলো জড়িয়ে ধরল। মায়া হতাশার শ্বাস ফেলে। এই ছেলের হয়েছেটা কি আজকে? খালি ওর চুল কেন সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে ধরছে? একটু পরেই ফোনের চার্জ শেষ হয়ে যাবে, মোমবাতি জ্বালাতে হবে। রাফানা চৌধুরী দুপুরে মোমবাতি দিয়ে গিয়েছিল। ক্ষণে ক্ষণে কারেন্ট চলে যায় বলে মায়া ফোন হাতে নিয়ে ওয়ার্ড্রোপের ড্রয়ারের দিকে এগিয়ে গেল। রুদ্র চুল জড়িয়ে ধরে মায়ের পিছু পিছু গেল। মায়া যেদিকে যাচ্ছে রুদ্র মায়ের চুল ধরে সেদিকেই যাচ্ছে। মায়া ড্রয়ার খুঁজে মোমবাতি বের করলো, দিয়াশলাই ধরিয়ে মোমবাতি জ্বালালো। রুদ্র, পড়ে যাবি তো। সামনে এসে হাত ধর আমার। বাচ্চাদের মতো চুল ধরে আছিস কেন? চুল ছাড়। না, আমি চুল ছাড়বো না, নয়তো তুই আবার চলে যাবি। রুদ্র, চুল ছাড় আমার। আমি কোথাও যাব না। যদি তুই চুল না ছাড়িস তাহলে আমি কিন্তু তোর সাথে কথাই বলবো না। রুদ্র চুল ছেড়ে দিল। মায়া রুদ্রের সামনে মোমবাতি নিয়ে দাঁড়ালো। মোমবাতির আলোতে রুদ্রের মুখের দিকে তাকিয়ে মায়ের বুক ধক করে ওঠে। রুদ্র নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়া রুদ্রকে পাশ কাটিয়ে গিয়ে সাইড টেবিলে মোমবাতি রাখলো। রুদ্র আবার গিয়ে মায়াকে নিজের কাছে টানলো। মায়া ছাড়ানোর চেষ্টা করছে নিজেকে, কিন্তু একটা শক্তির সাথে পেরে ওঠা ওর পক্ষে সম্ভব নয়। মায়ার মুচড়ামুচড়িতে রুদ্র ঠোঁট উল্টে বলল, এমন করছিস কেন? আমার ছায়া বুঝি তোর পছন্দ নয়? রুদ্র, তুই এখন নিজের মধ্যেই নেই। প্লিজ, তুই না ভালো ছেলে। ভালো ছেলেরা এমন করে না। ভালো ছেলেটা বুঝি ভালোবাসাও চাইতে পারে না, কিন্তু আমার যে ভালোবাসা চাই। রুদ্র, আমাদের মধ্যে তেমন সম্পর্ক নেই। প্লিজ আমায় ছাড়। উলটপালট কাজ করছিস তুই। হুম, একটু উলট পালট না। তুই আমার বউ, তাই তোর কাছ থেকে ভালোবাসা পেতেই পারি আমি। ভালোবাসা দিয়ে আমাকে। ছাড় আমায়। মায়া শত চেয়েও ছাড়াতে পারল না নিজেকে, আর চেষ্টা করার শক্তিটুকু পেল না। সে তো ভালোবাসে রুদ্রকে, রুদ্রের মাঝে সে নিজেও বিলীন হতে চায়, কিন্তু এভাবে নয়, রুদ্রের এই অবস্থায় নয়। মায়া আবেগে গা ভাসালো, শান্ত হয়ে গেল একদম। রুদ্র অমায়িক হাসি দিল মায়ের দিকে তাকিয়ে। কাল বিলম্ব না করে সন্তর্পণে কোলে তুলে নিল। মায়া খিসে বন্ধ করলো নিজের চোখ। পিঠের নিচে তুলতুলে বেড অনুভব করতে চোখ খুলে তাকালো। রুদ্র গায়ের উপর আধশোয়া হয়ে নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়ার লাল হয়ে যাওয়া গালের উপর গভীর ঠোঁট বসালো রুদ্র। মায়া লজ্জায় নিজের চোখের উপর হাত রাখলো। রুদ্র মায়ের চোখের থেকে হাত সরিয়ে হাত দুটো বিছানার সাথে আঁকড়ে ধরে। গভীর চুম্বন বসায় মায়ার ঠোঁটে। মায়ার চোখের কার্নিশে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। রুদ্র একের পর এক চুমু বসিয়ে দিচ্ছে ঠোঁটের উপর, নিজের আধিপত্য বিস্তার করে। একের পর এক অস্বাভাবিক ছোঁয়ায় সিক্ত করে মায়ার গলার ভাঁজে। রুদ্রের বেসামাল হাতের অযাচিত ছোঁয়ায় মায়া কুঁকড়ে ওঠে। নিজেকে সন্তর্পণ করে এক যুগ ধরে অপেক্ষা করা তার সবচেয়ে প্রিয় মানুষটার নিকট বাইরে থেকে আসা স্নিগ্ধ সতেজ ঠান্ডা বাতাস মুখের উপর আছড়ে পড়তে রুদ্রের ঘুম ভেঙে গেল। কোনো মতে টেনে চোখ দুটো খুলে জানালা দিয়ে দৃষ্টি নিক্ষেপ করলো বাইরে। সূর্যের আলোর ছিটে ফোঁটাও নেই বাইরে। বৃষ্টির দরুন এখনও বাইরে অন্ধকার হয়ে আছে। ইচ্ছ অন্ধকারের সন্ধ্যা নাকি সাত সকাল তা ধারণা করার জো নেই। রুদ্রের গায়ে ব্ল্যাঙ্কেট জড়ানো। কাল রাতের বৃষ্টিতে পরিবেশ শীতল হয়ে আছে। রুদ্র বিছানায় ভর দিয়ে উঠে বসলো। সকাল নাকি সন্ধ্যা বোঝার চেষ্টা করলো। মাথা ব্যথার কারণে পুরো শরীর অসাড় হয়ে আছে। মাথার চুল খামচে ধরে বসে থাকলো কতক্ষণ। নিজের দিকে চোখ পড়তে হতবাক হলো রুদ্র। কি হয়েছে কিছুই মনে পড়ছে না কেন? কাল সন্ধ্যায় পার্টিতে গিয়েছিল, সেখানে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে। তারপর
রুদ্র একে একে কাল রাতের ঘটনা মনে করার চেষ্টা চালালো। ভাবনার কুল কিনারা হাতড়ে মনে পড়ল কাল রাতে তার নেশাগ্রস্ত অবস্থায় ঘটে যাওয়া অযাচিত ঘটনাগুলো। রুদ্র হাত দিয়ে মুখ ঢাকলো। এরকম হওয়ার কি খুব বেশি প্রয়োজন ছিল? এখনও তো স্বামী স্ত্রীর মতো সম্পর্কেই পদার্পণ করতে পারল না। ও না হয় ড্রাঙ্ক ছিল, কিন্তু মায়া মায়া তো নিজের চেতনায় ছিল। তাহলে কেন আটকালো না ওকে? আবেগে গা ভাসিয়েছে? হ্যাঁ, সেটাই করেছে। রুদ্রের নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। ও যে ড্রাঙ্ক অবস্থায়ও মায়ের সাথে জোর জবরদস্তি করতে পারে না, সে বিশ্বাস আছে ওর। রুদ্র বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গেল। মনের ক্ষোভ রাখতে না পেরে বার কয়েক ঘুষি বসালো ওয়াশরুমের দেয়ালে। নিজের দিকে তাকালেই রাগ উঠছে। আর তার চেয়েও বেশি রাগ হচ্ছে মায়ের উপর। হ্যাঁ, ওরা স্বামী স্ত্রী, এসব হতেই পারে তাদের মধ্যে, কিন্তু এভাবে কেন? তার চেতনাহীন অবস্থায় কেন হলো এটাই মানতে পারছে না সে। রুদ্র ঝর্ণা ছেড়ে দিয়ে দাঁড়ালো তার নিচে। ঝর্ণার এক এক ফোঁটা পানি যেন হৃদয়ের যন্ত্রণা আরও বাড়িয়ে দিচ্ছে। মায়া ঠিক করলো না এটা। ওর অনুভূতি নিয়ে খেলার হিসেব ওকে দিতেই হবে। রুদ্র ফ্রেশ হয়ে নিচে নামলো। সবাই টেবিলে বসে সকালের নাস্তা করছে। রুদ্র সকলের সাথে যোগ দিল। চামচের টুংটাং শব্দ ছাড়া আর কোনো শব্দ হচ্ছে না। রুদ্র খাওয়ার মাঝে তাকালো মায়ার দিকে। মায়া মাথা নিচু করে খাচ্ছে, যেন এই মুহূর্তে খাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। এখন যদি মাথা তুলে কারো দিকে তাকায় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। রুদ্র তাকিয়ে থাকলো কিছুক্ষণ, কিন্তু মায়া মাথা তুলে তাকালো না। রুদ্র খাবার শেষ করে রুয়ান চৌধুরীর সাথে অফিসের কিছু বিষয় নিয়ে আলোচনা করে উঠে দাঁড়ালো। মায়া রাফানা চৌধুরীকে কাজে সাহায্য করছে। রাফানা চৌধুরী মানা করলেও শুনছে না। রুদ্রের সামনে দিয়ে রুদ্রকে অদেখা করেই কাজ করে যাচ্ছে। রুদ্র এই অবস্থায় মায়ের সাথে কথাও বলতে পারছে না। রুদ্র আর না পেরে মায়াকে ডেকেই ফেললো। একটু উপরে আয় তো, হেল্প লাগবে একটু। বলেই গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। অথই সাগরে পড়ল মায়া। এখন গেলেও বিপদ, না গেলেও বিপদ। রাফানা চৌধুরী কিচেন থেকে বেরিয়ে এসে মায়াকে বললেন, কিরে, ডাকলো না তোকে? ওপরে যা, হয়তো কোনো সাহায্য লাগবে। যাচ্ছি। বলে এই দোতলায় উঠে কক্ষের সামনে দাঁড়ালো। এতক্ষণ কচ্ছপের গতিতে এসেছেও, শেষমেশ এসেই গেল। কিন্তু এখন ঢুকতেই তো কেমন জানি লাগছে। রুদ্রের সামনে কি করে দাঁড়াবে এই চিন্তায় বুকে কাঁপন ধরে যাচ্ছে। মায়া সাহস সঞ্চার করলো মনের মধ্যে। বুকের মধ্যে ফু দিয়ে আয়তুল কুরসি পরে ভেতরে ঢুকলো। রুদ্র বিছানার উপর বসে আছে, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে তাকে। মায়ের হার্টবিট বেড়ে গেছে রুদ্রের এই চাহনিতে। তবুও জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে জিজ্ঞেস করলো, ডেকেছিস কেন? রুদ্র মায়ের সামনে এসে দাঁড়ালো। মায়া মাথা নিচু করে আছে। তাকা আমার দিকে। রুদ্র গভীর স্বরে বলল, কিন্তু মায়া মাথা তুলল না। তাকাতে বলেছি, চিবিয়ে চিবিয়ে বলল রুদ্র। কিন্তু মায়া নিজের অবস্থানেই আছে। রুদ্র শক্ত করে মায়ার চিবুক ধরে ওর মুখ উপরে তুলল। চোখে চোখ রেখে বলল, কালকে আমি ড্রাঙ্ক ছিলাম, নিজের মধ্যে ছিলাম না। তুই জানতিস সেটা, তারপরে বাধা দিস নি কেন আমাকে? মায়া নিশ্চুপ। রুদ্র আবার বলল, তুই এটাও জানিস আমি তোকে আমার বেস্ট ফ্রেন্ড ছাড়া অন্য কিছু ভাবতে পারিনি এখনো। তুই শুধু আমার ছোটবেলার বন্ধু। বিয়েটাও তোর ইচ্ছেতেই হয়েছে। আমার ইচ্ছে জানার প্রয়োজনটুকু বোধ করিসনি। বাবা মা আমার উপর যা চাপিয়ে দিয়েছে তা মেলানোর চেষ্টা করেছে, কিন্তু বিশ্বাস কর, যেখানে আমি এখনো বিয়েটাই মানতে পারিনি, সেখানে আমাদের মধ্যে এসব আমি কখনো কল্পনাও করতে পারি না। মানছি আমি ভুল করেছি, কিন্তু তুই তো সেন্সে ছিলে, তাহলে কেন বাধা দিলে না? আমি বাধা দেওয়ার চেষ্টা করেছি রুদ্র, কিন্তু মায়াকে বলতে না দিয়ে রুদ্র বলল, কিন্তু আবেগে বলেছিলি, তাই তো? বাধা দিতে মন চায়নি পরে আর। রুদ্র। কাতর কণ্ঠে ডাকলো মায়া। চুপ, একদম চুপ। আমার কষ্ট হচ্ছে মায়ু, যে তুই এতটা নিচে নেমে গেছিস। অন্তত বন্ধুত্বের কথাটা তো মনে রাখতে পারতি, কিন্তু এখানেও নিজের ইচ্ছের প্রাধান্য দিলি। আমারটা একবারও ভাবলি না? আমি মেনে নিতে পারছি না কালকে রাতের ঘটনা। রুদ্র, আমার কথাটা শোন অন্তত। বাদ দে, আর কোনো এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই। বিয়ে যখন হয়েছে তখন তোর দায়িত্ব আমার। আমাকে আমার দায়িত্ব পালন করতেই হবে, আমি না চাইলেও। আমি শুধুই তোর দায়িত্ব? মায়া ভেজা কণ্ঠে বলল, হ্যাঁ,
রুদ্র শক্ত কণ্ঠে বলে মায়ের সামনে থেকে চলে যায়। অফিসের জন্য ফর্মাল ড্রেস পরে কক্ষ থেকে বেরিয়ে যায়। মায়া শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। শুধুই দায়িত্ব? রুদ্র বোঝাতে চাইলো যে সবাই মিলে রুদ্রের উপর ওর দায়িত্বর বোঝা চাপিয়ে দিয়েছে। মায়া মেঝেতে বসে পড়ে। কষ্ট হচ্ছে বুকের ভেতর, অসম্ভব কষ্ট হচ্ছে। সব দোষ কি শুধু ওর ছিল? হ্যাঁ, ওর নিজেরই দোষ ছিল প্রথম থেকে, যা আজকে রুদ্র খোঁটা দিয়ে বলে গেছে। কেবিনে বসে একের পর এক ফাইল উল্টাচ্ছে রুদ্র, কিন্তু কাজে এক বিন্দু পরিমাণও মন নেই। হাজার চেষ্টা করেও কাজে মন দিতে পারছে না ও। কী করে পারবে? মেয়েটাকে যে একের পর এক তিক্ত বুলি শুনিয়ে এসেছে, নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। রুদ্রের নিজেকে নিজে থাপড়াতে মন চাইলো। কেন যে রাগ কন্ট্রোলে রাখতে পারে না জানা নেই ওর। মায়েরও বা কী দোষ? ও যে ছোট থেকেই ইমোশনাল, নিজের ইমোশন কোনো মতে কন্ট্রোল করতে পারে না। কি আশ্চর্য! এসব কথা তখন মনে আসেনি যখন মায়াকে ইচ্ছে মতো ছাড়ছিল। এখন মনে পড়ে মনের কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে। রুদ্র মুঠোফোন হাতে নিল মায়াকে সরি বলার জন্য, কিন্তু কি ভেবেই যেন আবার রেখে দিল। একেবারে বাড়ি গিয়ে সরাসরি সরি বলবে, কিন্তু মন টিকবে ততক্ষণ? এখনই তো মনটা আকুপাকু করছে ওকে দেখার জন্য। গাঢ় বিষাদে চেয়ে আছে হৃদয়টা। নিশ্চয়ই মিটিং শেষ করতে অনেক দেরি হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে দরজায় কেউ নক করলো। এসো অশোক। অশোক দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। রুদ্রের বিয়ে হিসেবে অফিসে জয়েন করেছে কয়েকদিন আগেই। রুদ্রের সামনে কতগুলো ফাইল রেখে বলল, এই ফাইলগুলো একটু চেক করে দাও। রুদ্র বাড়ি ফিরল বেশ রাত করে। মিটিং সাকসেসফুল হওয়ার খুশিতে স্টাফরা সবাই মিলে চেয়ার আপ করছিল। অনেক দিনের কষ্টের ফল সবার। নিউ এমডি হওয়ায় সবাই ধরে রেখেছিল। রুদ্র চেয়েও আসতে পারছিল না। বাড়িতে ঢুকেই দেখলো ডাইনিং রুম অন্ধকার, কোনো মতে বাগানের আলো রেখার মতো করে ঢুকছে। পুরো বাড়িতেই শুনশান নীরবতা। রুদ্র দ্রুত পায়ে দোতলায় ওঠে। মেয়েটা নিশ্চয়ই এখনো রেগে আছে, খায়নি হয়তো এখনো। ওকে ছাড়া তো কোনো দিন খায় না। রুদ্র কক্ষে ঢুকে দেখলো মায়া নেই। ও ঠিক জানতো মায়াকে কখনোই কক্ষে পাওয়া যাবে না। রুদ্র বেলকনিতে দেখে আসলো, সেখানেও নেই। একে একে বাগান, ছাদ, ডাইনিং রুম, বাড়ির প্রতিটা কোনায় কোনায় খুঁজে ফেললো, কিন্তু কোথাও মায়া নেই। রুদ্রের বুকের মধ্যে খিচে ধরলো যেন কেউ। ভয় হচ্ছে এবার। কোথায় চলে গেল ওর আবেগী মানুষটা? চলে গেছে ওকে ফেলে? দায়িত্ব বলার কারণে রাগ করে কোথাও চলে গেছে? কি করে যেতে পারে মায়া ওকে ফেলে? ও না বলতো রুদ্রকে ভালোবাসেও? যাই হয়ে যাক না কেন রুদ্রকে ছেড়ে যাবে না। যতই কষ্ট দিক না কেন দাঁতে দাঁত চেপে পড়ে থাকবে এখানে। তাহলে শুধুমাত্র এক ঝগড়ায় কি করে ফেলে চলে যায় ওকে? রুদ্র রাফানা চৌধুরীর কক্ষে ওকে দিল। তার মা বাবা বসে কিছু নিয়ে কথা বলছে। রুদ্র পারমিশন নিয়ে ভেতরে ঢুকলো। তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, মায়া কোথায় আম্মু? ও কোথায় সেটা জেনে তুমি কি করবে? মানেটা কি? ও কোথায় সেটা জানতে পারবো না আমি? না, পারবে না। ওর সাথে ঝামেলা করার আগে তোমার মনে রাখা উচিত ছিল যে ওর কথা তোমার মনে পড়তে পারে, বা তুমি ওকে ছাড়া থাকতে পারবে না। রুদ্র অবাক হলো। রাফানা চৌধুরীর তো জানার কথা না ওদের ঝগড়ার কথা। মায়া নিজেও কখনো বলবে না এসব কথা। রুদ্র মনে মনে এসব ভেবে আবার বলল, ওর সাথে কোনো ঝামেলা হয়নি আমার। তুমি আমাকে বলো ও কোথায়? বাবার বাড়ি চলে গেছো, মোস্তাফিজ এসে নিয়ে গেছে। রুয়ান চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন। কেন চলে গেছে? আর কোনোদিন আসবে না এই বাড়িতে? অবিশ্বাস্য কণ্ঠে বলল রুদ্র। না, একবারের জন্য চলে গেছে। পুতুল খেলা নাকি? যখন ইচ্ছে আসবে আবার যখন ইচ্ছে চলে যাবে? আমি ওর পুতুল? যেভাবে মন চায় সেভাবে মন মর্জি করবে আমার সাথে? আমার ফিলিংসের কোনো দাম নেই? নাক ফুলিয়ে বলল রুদ্র। রুয়ান চৌধুরী নির্লিপ্ত দৃষ্টিতে তাকালেন, বললেন, তুমি যদি ওর সাথে থাকতে না পারো তবে তো ওকে না পেরে চলে যেতে হবে। রুদ্রায় অসীম কষ্ট নিয়ে তাকিয়ে থাকে দুজনের দিকে। বড্ড অসহায় লাগে নিজেকে। কিছু না বলেই কক্ষের বাইরে পা বাড়ায়। কোথায় যাচ্ছ এখন? রাফানা চৌধুরী পেছন থেকে জিজ্ঞেস করেন। মায়ের বাপের বাড়িতে। বলেই রুদ্র বড় বড় পা ফেলে বেরিয়ে যায়। রুদ্র দৃষ্টির সীমার বাইরে চলে গেলেই দুজনে হেসে দেয়। রুয়ান চৌধুরী রাফানা চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, বলেছিলাম না ছেলেটা একটা দিনও থাকতে পারবে না মায়াকে ছাড়া। তাই তো দেখছি। মায়ের মন খারাপ দেখেই বুঝেছিলাম দুজনের মধ্যে কিছু একটা হয়েছে, আর সেটা নিশ্চয়ই সিরিয়াস কিছু। তারপর যখন
মুস্তাফিজ ভাইয়া বলার সাথে সাথেই মায়া যেতে রাজি হয়ে গেল রুদ্রকে বলা ছাড়াই। তখন আরও বেশি শিউর হয়েছি। আমার ছেলেটা এবার তার আসল ভালোবাসা বুঝুক, এটুকুই চাইবো। মানুষ তার আসল ভালোবাসা দেরিতে হলেও বুঝে, শুধু আমার ছেলেটা বুঝতে দেরি না করুক। মায়ার বাড়ির সামনে দাঁড়িয়ে ক্রমাগত বেল বাজাচ্ছে রুদ্র। কিভাবে যে এসেছে ও তা একমাত্র ওই জানে। এমনভাবে এসেছে যেন গাড়ি চালিয়ে নয়, উড়িয়ে এসেছে। রুদ্র নিজের হাতের ঘড়ির দিকে তাকালো। রাত 1টা বাজে। এত রাতে এভাবে আসা একদমই উচিত হয়নি। নিশ্চয়ই বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। যেখানে বাড়ির দারোয়ানি নাক ডেকে ঘুমাচ্ছে, সেখানে বাড়ির মানুষগুলো আর জেগে থাকবে কিভাবে? কিন্তু ওই বা কী করতো? মায়াকে সরি না বলা পর্যন্ত যে মনের শান্তি আসছে না। মেয়েটা পেয়েছেটা কি ওকে? এই বিয়ে করছে, এই ছেড়ে চলে আসছে, যেন ওর অনুভূতি মতামতের কোনো দামই নেই। সব ফিলিংস খালি ওর। রুদ্র একবার ভাবলো ওই দিনের মতো পাইপ বেয়ে উঠবে, কিন্তু এতবার বেল দিয়েছে। কারো না কারো ঘুম ভেঙেছে নিশ্চয়ই। রুদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলো কি করবে। রুদ্রের ভাবনার মাঝেই মাহিরা খান এসে দরজা খুলল। রুদ্রকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলো কতক্ষণ। রুদ্র হেসে দিয়ে বলল, ঢুকতে দিবে না মামনি? মাহিরা খান দরজা থেকে সরে দাঁড়ালেন। রুদ্র বাড়ির ভেতরে প্রবেশ করে তার মামুনিকে জড়িয়ে ধরে। মাহিরা খান মুচকি হাসেন। রুদ্র ঠোঁট উল্টে বলল, মামনি, আমার মনে হচ্ছে তুমি আমাকে দেখে খুশি হওনি। খুশি হব না কেন বাবা, অনেক খুশি হয়েছি। বিয়ের পর তো এই প্রথম এলে। আসলে এত রাতে তোমাকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেছিল অনেক। বাড়িতে গিয়ে ড্রেস পর্যন্ত বদলায়নি, সোজা এখানে চলে এসছি। তোমার মনে হয় ঘুমিয়ে গেছিলে, বিরক্ত করলাম? ছি, বিরক্ত হব কেন? আমরা জেগেই ছিলাম। ভালোই করেছে চলে এসে। এমনিতেই অফিসের জন্য আসতে পারো না, বসো এখানে। মাহিরা খান সোফায় বসতে বসতে বললেন। রুদ্রের এক্ষুনি মায়ের সাথে দেখা করতে মন চাইছে, ছটফট করছে হৃদয়টা, তবুও কথা অমান্য করলো না। সোফায় বসলো মাহিরা খানের মন রাখার জন্য। মাহিরা খান হাসি মুখে বললেন, কি খাবে বলো? কিছু খাবো না মামনি, খেয়ে এসেছে। রুদ্র মিথ্যা বলল, কারণ এখন যদি খেতে বসে তাহলে মায়ের সাথে দেখা করতে দেরি হয়ে যাবে। এই তো বললি যে বাড়িতে গিয়ে নাকি ড্রেসও বদলাওনি। বাড়িতে খাইনি, আসলে আমার খেতে মন চাচ্ছে না, বাইরে থেকে খেয়ে এসছে। তাই বলে কিছুই খাবে না রুদ্র? খাবো না মামনি। মায়া কোথায়? রুদ্র মিনমিন করে বলল। ও তো ঘুমোচ্ছে। এত তাড়াতাড়ি ঘুমাচ্ছ মামনি? রুদ্র অবাক হয়ে জিজ্ঞেস করে, এত তাড়াতাড়ি কই, রাত 1:30 বাজতে চললো। মামনি, এটা বলো না। তোমার মেয়েকে নিশাচর বললেও ভুল হবে না। সারা রাত জেগে মোবাইল টিপে ও, আর পুরো দিন ঘুমায়। সেটা তো জানি, আসলে আমার মেয়েটা অসুস্থ রুদ্র। কি হয়েছে? সকাল পর্যন্ত তো ঠিকই ছিল। রুদ্র আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, আর বলো না, বিপি লো হয়ে গেছিল, জ্বরও উঠেছে হালকা। ডাক্তার বলেছে কিছু নিয়ে টেনশন করছিল হয়তো। এত কিসের টেনশন তোমার মেয়ের? এই বয়সে কে নিয়ে এত প্যানিক করছে? জানি না রুদ্র, তুমি তো জানো 2 দিন পর পর অসুস্থ হয়ে পড়েও। তাও কয়েকদিন একটু সুস্থ ছিল, এটাও সহ্য হলো না ওর। কী নিয়ে টেনশন করছে কে জানে। ছোটোবেলা থেকেই তো অনেক কমপ্লিকেশন নিয়ে বড় হয়েছে আমার মেয়েটা। ভয় লাগে রুদ্র, যদি কোনো দিন কিছু হয়ে যায় ওর। মাহিরা খান মন খারাপ করে বললেন। রুদ্র বিচলিত হলো, দ্রুত বলল, মামনি প্লিজ, কি বলছো এসব? কিচ্ছু হবে না ওর, আমি কিছু হতে দেব না। তুমি চিন্তা করো না তো। তুমি খেয়াল রাখবে তো রুদ্র ওর? সারা জীবন দেখে রাখবে তো ওকে? তুমি তো জানো অন্যদের মতো স্বাভাবিক না, একটু কিছু হলেই অসুস্থ হয়ে পড়ে ও। কোনো দিন শাসন করিনি ওকে রুদ্র, তাই হয়তো একটু অবাধ্য, তোমাকে অনেক জ্বালায়, আমি জানি সেটা। কিন্তু তুমি একটু বুঝিয়ে বললেই হবে, তোমার সব কথা শুনবে ও। ও আমার সাথে যাই করুক না কেন, দিন শেষে শুধু একটা কথাই সত্যি, ও আমার বন্ধু। আর বন্ধুদের সাথে কখনো বুঝিয়ে কথাবার্তা হয় না, সোজা মারপিট হয়। আমি দেখে রাখবো মামনি ওকে, কথা দিলাম তোমায়। মাহিরা খানের হাত ধরে বলল রুদ্র। মাহিরা খান মুচকি হেসে মাথা নাড়ায়। আচ্ছা তাহলে এবার ওঠা যাক, নিশ্চয়ই অনেক ক্লান্ত তুমি। বলে মাহিরা খান দাঁড়িয়ে যান। রুদ্র নিজে উঠে দাঁড়ালো।
আজলাভাবে বন্ধ দরজা খুলে রুদ্র মায়ের কক্ষে ঢোকে। পা টিপে টিপে মায়ের বেডের কাছে যায়। ড্রিম লাইটের আলোয় ঘরের সবকিছু রঙিন দেখাচ্ছে। রুদ্র মায়ের পাশে বসে পড়ে। অঘোরে ঘুমোচ্ছে মায়া। চুলগুলো মুখের সামনে পড়েছে। রুদ্র আলতো হাতে চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিল। মুখটা মলিন হয়ে আছে। রুদ্র মায়ের গালে হাত রাখলো। ফিসফিস করে বলল, সরি জান। মায়ার পাশে শুয়ে একটানে মায়াকে বুকের মধ্যে নিয়ে নিল রুদ্র। কপালে হাত দিয়ে দেখলো হালকা জ্বর আছে এখনো। মায়া শক্ত করে জড়িয়ে ধরল ওকে। রুদ্র আলতো করে মায়ের মাথায় চুমু খেলো, তারপর নিজেও ঘুমের রাজ্যে পাড়ি জমালো। মায়ের ঘুম ভাঙলো। রুদ্রকে দেখে অবাক হলো। সে রুদ্রের বুকের উপর ঘুমোচ্ছে। গায়ে এখন অফিসের ফর্মাল শার্ট জড়ানো। মায়া ফোন বের করে দেখলো এখনো সকাল 7টা। এই 7 সকালে রুদ্র কি করে আসবে? আচ্ছা, ও কি হ্যালুসিনেশনে ভুগছে? রুদ্রের মুখে হাত বুলিয়ে ভাবুক হলো মায়া। ওর ভাবনার মাঝে রুদ্র বলল, স্বপ্ন না, সত্যি সত্যি এসেছি আমি। মায়া অবাক হলো। এখনই তো ঘুমাচ্ছিল ছেলেটা, উঠলো কখন? রুদ্র শোয়া থেকে উঠে বসে, মায়ের দিকে তাকিয়ে বলে, কিরে, কই হারিয়ে গেলে? তুই এত সকালে এইখানে? আমার শ্বশুর বাড়ি। আমি যখন মন চাই তখনই আসতে পারি। এখানে তোর সমস্যা হওয়ার তো কথা না। সমস্যা কই বললাম, কিন্তু এত সকালে তোকে এখানে দেখে অবাক হয়েছি জাস্ট। আমি কাল রাতে এসেছি, তুই ঘুমোচ্ছিলি, তাই আর ডাকিনি। মামনি দরজা খুলে দিয়েছিল। রুদ্র মায়ের কপালে হাত দিয়ে চেক করলো। এখন নর্মাল টেম্পারেচার আছে, তার মানে জ্বর কমে গেছে। এখনো তো অফিসের শার্টই বদলাসনি। অবাক স্বরে বলল মায়া। আমি তো কোনো কাপড় নিয়ে আসি না মায়ু। আর তাছাড়া আমার রাতে অনেক ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে পড়েছি। ডেকে দিতে পারতি আমায়। তুই নাকি অসুস্থ ছিলে, তাই আর ডাকিনি। হুম। এত কিসের টেনশন তোর? না আমাকে বল, এই বসে কিসের চিন্তা? কে বলো যে চিন্তা করলাম? ডক্টর বলেছে মায়ের নিজের ফালতুমি বন্ধ কর। তুই কিসের চিন্তা করছিস? আবার প্যানিক অ্যাটাক করার শখ হয়েছে তোর? আর তোর সাহস কি করে হলো আমাকে না জানিয়ে চলে আসার? জানাতে চেয়েছিলাম, কিন্তু তোর মোবাইল অফ ছিল। মিটিংয়ে ছিলাম, তাই সুইচ অফ করে রেখেছিলাম। কল ধরে নি বলে এভাবে চলে আসবে? যদি এতই আসতে মন চাইতো দুজনে একসাথে আসতাম। সরি। মায়া মাথা নিচু করে বলল। মায়া পা ঝুলিয়ে বসেছিল বিছানার উপর। রুদ্র এগিয়ে সে বেডের সামনে বসে মায়ার হাঁটুতে মাথা রেখে জড়িয়ে ধরল ওকে। মায়া রুদ্রের সিল্কি চুলে হাত রাখলো। রুদ্র জড়িয়ে ধরা অবস্থায় বলে উঠল, সরি বলছিস কেন? সরি তো আমি বলতে এসছি, দোষ তো আমি করেছি। কোনো দোষ করিসনি তুই, ভুলটা আমারই ছিল। আসলেই তো আমার একটু বেশি। হুম, ভুল শুধু তুই একা করিস নি, আমিও করেছি। তারপরও আমি তোকে কথা শুনিয়েছি, প্লিজ মাফ করে দে। রুদ্র মাথা তুলে মায়ের মুখের দিকে তাকিয়ে বলল। মায়া মুচকি হাসলো। রুদ্রের গাল টেনে দিয়ে বলল, আমি রাগ করিনি রুদ্র, কিন্তু আমার কষ্ট লাগছিল খুব, তাই চলে এসেছি আমি। কষ্ট পাওয়ার মধ্যে কথাগুলো শুনিয়েছি, যার কোনো ভিত্তি ছিল না। বিশ্বাস কর, এটা কথা মন থেকে বলিনি। তুই তো জানিস তোর রুদ্র রাগলে ভেবে কথা বলে না। অসব রাগের বসে বলেছি মায়ু, প্লিজ মনে কোনো কষ্ট রাখিস না। যদি তোর কষ্ট লাগে তাহলে আমার উপর ছেড়ে ফেল। মনের মধ্যে জমিয়ে রাখলে কষ্টগুলো আরও বেড়ে যাবে। আরে ইয়ার, কোনো কষ্ট রাখিনি মনের ভেতর। এটা তোর সৌভাগ্য যে আমি কষ্ট পেয়ে এখানে চলে এসেছি, কারণ আমি যদি বাড়িতে থাকতাম তবে তোর থাকা কষ্ট হয়ে যেত। তুই মারলে মনে হয় আমি বসে থাকতাম? বসে থাকতি কিনা আমি জানি না, কিন্তু আমি মারা শুরু করলেও বকা কিন্তু তুইই খেতি। তা তো জানি, মা বাবা তো আমার দোষী দেখে। তুই আমাকে খুন করলে বলবে নিশ্চয়ই রুদ্র কোনো দোষ ছিল, না তো মায়া খুন করবে কেন? মায়া অট্ট হাসি দিয়ে বলল, ঠিক বলেছিস। দেখ, একটা কথা বলি তোকে, আমি জানি যে আমি তোকে জোর করে বিয়ে করেছি, সেটা বারবার মনে করিয়ে দেওয়ার দরকার নেই আমায়। তুই চাইলেও আমার সাথে থাকতে হবে, আর না চাইলেও। এই জন্যে ছাড়ছি না আমি তোকে। রুদ্র হতাশ হয়ে তাকিয়ে থাকলো মায়ের দিকে। কুত্তার লেজ যেমন কোনোদিন সোজা হবে না, তেমনি মায়াও কোনো দিন বদলাবে না, না কোনো দিন শুধরাবে। যেভাবে ছোটবেলা থেকেই মায়ের কথা শুনে এসেছে, এখনও সেভাবেই শুনতে হবে। মায়া মুখ কালো করে রুদ্রের পাশের সিটে বসে আছে। রুদ্র ড্রাইভিং করার ফাঁকে ফাঁকে মায়াকে দেখছে। এখন ওরা দুজনে চৌধুরী ম্যানশনে ফিরে যাচ্ছে। মায়া অনেক করে থাকতে চেয়েছিল বাড়িতে, এমনকি তার মা বাবাও রুদ্রকে বলেছে কয়েকদিন বেরিয়ে চলে যাবেও, কিন্তু রুদ্র শোনেনি, জোর করে নিয়ে এসেছে ওকে। মুখে ঠাড়া পড়ছে নাকি তোর? এমন করে আছিস কেন?
রুদ্র সামনের দিকে তাকিয়ে বলল, আমি যেমন করেই থাকি তাতে তোর কি? তুই নিজের কাজ কর না। মায়া রেগে বলে ওঠে, রাগ করছিস কেন? আমার কয়েকদিন পর গিয়ে থেকে আসিস, আমি নিয়ে যাবো তোকে। কিন্তু আমি তো আজকে থাকতে চেয়েছিলাম। আমার কথা মনে পড়ছে অনেক। মন খারাপ করিস না জান, আবার নিয়ে যাবো তোকে। মায়া আর কিছু বলল না, সিটে হেলান দিয়ে বসে থাকলো। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় তার মতো করে চলে যাবে এবং মানুষের জীবনযাত্রার পরিবর্তন ঘটাবে। দেখতে দেখতে কেটে গেছে 5 মাস। এই 5 মাসে রুদ্র আর মায়ার জীবনের তেমন কোনো পরিবর্তন না ঘটলেও অনেক কিছুই পরিবর্তন হয়েছে। রুদ্রটা জানা জেনে নেই, তবে মায়ার ভালোবাসা আর পাগলামো বেড়েছে আরও শতগুণ। এখন সে আরও বেশি আসক্ত হয়ে পড়েছে রুদ্রের উপর। খুনসুটি, ঝগড়া আর ভালোবাসায় পরিপূর্ণ হয়েছে তাদের সংসার। তবে এখনও মায়া বুঝতে পারে না রুদ্রকে। সে কি ভালোবাসতে পেরেছে মায়াকে? মায়ার জানা নেই তা। তবে যতটুকু পেয়েছে তাতেই মায়া খুশি। হয়তো রুদ্র এখনও তাকে বন্ধুর মতোই ভালোবাসে। তারপরও মায়ার এটুকুই স্বপ্ন ছিল, রুদ্রের সাথে সুখের সংসার পাতানো। যা পেয়েছে সে, আর কিছুই চাওয়ার নেই তার। এখনও আরশি রুদ্রের সাথে কথা বলার চেষ্টা করে ভার্সিটিতে, কিন্তু ওর বন্ধুদের জন্য পারে না। কেউ কথা বলার সুযোগ দেয় না আরশিকে। মায়া আর রুদ্র ভার্সিটিতে যায়নি আজকে। সকালে রুয়ান চৌধুরী দুজনের সাথে ডাইনিং রুমে বসে আছে। রাফানা চৌধুরী চা দিচ্ছেন সকলকে। রুয়ান চৌধুরী আর মায়া সোফায় বসে গল্প করছে, আর রুদ্র বসে বসে মোবাইল টিপছে। কলিং বেলের আওয়াজে তিনজনের মনোযোগ ক্ষুণ্ণ হয়। এই সকালে কে এলো আবার? রুদ্র চায়ের কাপে চুমুক দিয়ে বলল, সেটা আমরা কি করে জানবো? তুমি যেখানে আছো আমরাও সেখানে বসে আছি। রিয়ান চৌধুরী রুদ্রের দিকে তাকিয়ে বলেন। আমি যাচ্ছি। বলেই মায়া চায়ের কাপ রেখে উঠে দাঁড়ায়। দরজা খুলে দিয়ে দেখে রাহুল দাঁড়িয়ে আছে। মায়া খুশি হয়ে বলে, আরে তুই আয়, ভেতরে আয়। পেছন থেকে রুদ্র জিজ্ঞেস করে, কে এসেছে মায়ু? রাহুল এসেছে। বলেই মায়া রাহুলের দিকে তাকায়। রাহুল এখনও বাইরে দাঁড়িয়ে আছে। ঘেমে নিয়ে একাকার ছেলেটা কিছু একটা বলার চেষ্টা করছে। কি রে, ভেতরে আয়। আর এমন কেন করছিস তুই? কিছু হয়েছে? রাহুল বিচলিত হয়ে বলল, একটা কাহিনী ঘটে গেছে রে। কি হয়েছে? আরশি আরশির আবার কি হলো? আরশি সুইসাইড করেছে। হসপিটালের কেবিনের সামনে মাথা নিচু করে বসে আছে রুদ্র। একটু আগে আরশিকে কেবিনে শিফট করা হয়েছে। ডক্টর বলেছেন আউট অফ ডেঞ্জার, বাট এখনও বাড়ির কাউকে ভেতরে ঢোকার অনুমতি দেয়নি তারা। রুদ্রের পাশে সারিবদ্ধ চেয়ারে বসে আরশির মা চাপা কান্না করছেন। আরশির বাড়ির কয়েকজন আত্মীয় উপস্থিত আছে এখানে। একজন মহিলা আরশির মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আরশির মা বিলাপ করেই যাচ্ছেন। আমার মেয়ে বলে। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে মায়া। রাহুল আর রুহানিও আছে ওর সাথে। মায়ার অস্থির অস্থির লাগছে। চোখের সামনেই একজন মা তার কলিজার টুকরোকে হারানোর ভয়ে কিভাবে কাঁদছে। মেয়েটাকে কত গালমন্দ করেছে, অপমান করেছে। সব সময় একটা নীরব যুদ্ধ লেগেই থাকতো দুজনের মাঝে। এমনকি মেয়েটার ভালোবাসা পর্যন্ত কেড়ে নিয়েছে। কিন্তু কখনো এমন হোক সেটা তো চাইনিও। রাহুল খবর দেওয়ার পরপরই রাহুল, রুদ্র আর মায়া ছুটে এসেছিল হসপিটালে। তখন আরশিকে এমার্জেন্সি ওয়ার্ডে রাখা হয়েছিল। রুহানি একটু আগে এসেছে, তবে সে আরশির চেয়েও বেশি মায়ের জন্য এসেছে। সব সময় সব জায়গায় মায়ের সাথে যাওয়া এক অভ্যাসে পরিণত হয়েছে ওর। পরিস্থিতিতে খারাপের দিকে যেতে পারে সে আশঙ্কায় মায়ের জন্য চলে এসেছে। যদি খারাপ কিছু হয় তাহলে অন্তত মায়ের পাশে দাঁড়িয়ে সাহস জোগাতে পারবে। রাহুল সামনে তাকিয়ে বলে উঠল, মেয়েটা এমন করলো কেন? সেটাই তো, কালকেও তো ভার্সিটিতে দেখলাম। হঠাৎ আত্মহত্যার কারণ কি এমন কষ্ট ছিল কে জানে। রুহানি চিহ্নিত হয়ে বলল, কালকেই তো ঝগড়া করলাম, আর আজকে এইভাবে কষ্ট পাচ্ছে মেয়েটা। আল্লাহ ভালো করে দিক তাকে, কোনো মাকে যাতে তার মেয়েকে হারাতে না হয়। আমিন। সুইসাইড অ্যাটেম্প্ট কিভাবে করেছে সেটা জানিস? শুনেছি হাতে শিরা কেটেছে, কিন্তু দরজা বন্ধ থাকায় ফ্যামিলির কেউ দেখতে পায়নি। যতক্ষণে দরজা ভেঙে ঢোকা হলো। ইস, অনেক খারাপ হলো এর মেয়েটার সাথে। রুহানি মন খারাপ করে বলল। মায়া এতক্ষণে নীরবতা ভেঙে বলল, রুদ্র কেমন শান্ত হয়ে আছে দেখছিস? নিশ্চয়ই কষ্ট হচ্ছে ওর অনেক। কষ্ট হচ্ছে কিনা তা জানি না, তবে অপরাধ বোধে ভুগছি নিশ্চিত। কেন জানি মনে হচ্ছে
আরশির সুইসাইডের কারণ পরোক্ষভাবে রুদ্রই। মায়ের পাশে দাঁড়িয়ে বলল রুহানি। রুদ্র মাথা নিচু করে বসেছিল, তখনই একজন এসে ওর পাশে ধপ করে বসলো। রুদ্র মাথা তুলে তাকিয়ে দেখলো আরশির ছোট ভাই আমান কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, এখনো হেঁচকি তুলে কাঁদছে। আরশির সাথে রিলেশনে থাকাকালীন অবস্থায় আমানের সাথে অনেকবার দেখা হয়েছিল রুদ্রের। এই বছর এই ক্লাস 8-এ উঠেছে ছেলেটা। সবসময় ছোট ভাইয়ের মতোই স্নেহ করত তাকে। রুদ্র আমানের মাথায় হাত বুলিয়ে দিল, স্নেহমাখা কণ্ঠে বলল, কেঁদো না আমান, ভালো হয়ে যাবে তোমার আপু। ভাইয়া, আপু এমন কেন করলো? আমার কথা কি তার একবারও মনে পড়েনি? দেখো না আম্মু কিভাবে কাঁদছে। আমান কাঁদতে কাঁদতে বলল। রুদ্র উত্তর দেয় না। এই প্রশ্নগুলোর উত্তর যে তার নিজের কাছেও নেই। রুদ্র আমানকে নিজের কাছে টেনে নিয়ে এক হাতে জড়িয়ে ধরল, অপর হাতে জড়িয়ে সন্তর্পণে চোখের পানি মুছে দিল। রুদ্র ভাই। আমান ভাঙা গলায় ডেকে বলল, বলো ভাইয়া। তুমি আপুকে ছেড়ে আরেকজনকে কেন বিয়ে করে নিলে? আরশি আপু তো তোমায় অনেক ভালোবাসতো। জানো, যেদিন শুনেছিল তুমি বিয়ে করেছো সেদিন অনেক কেঁদেছে, পুরো রাত ঘুমোয়নি, দরজা বন্ধ করে শুধু কেঁদেছিল। কেন এমন করলে আপুর সাথে ভাইয়া? তোমার কি আপুর কথা একটুও মনে পড়েনি? রুদ্রের অসম্ভব খারাপ লাগছে। ভালো নাই বা বাসলো তাকে, কিন্তু তার জন্য মনে জমেছিল অপ্রকাশিত মায়া। তাকে ঠকানোর কারণে অশেষ অপরাধ বোধে ভুগেছিল। রুদ্র অনেকবার সরি বলতে চেয়েছিল আরশিকে, কিন্তু সেটা ওর ধাঁচের না। কারো কাছে ক্ষমা চায়নি ও কোনোদিন। তবুও বারবার মন থেকে শুধু একটাই দোয়া করেছিল, যাতে মেয়েটা তাকে ভুলতে পারে, অন্য কেউ এসে যাতে তার জীবনটা সুন্দর করে সাজিয়ে দেয়। তাই তো মেয়েটা হাজারবার কথা বলার চেষ্টা করলেও রুদ্র প্রত্যাখ্যান করেছিল। জীবনে তো অনেক মেয়েই এসেছিল, সবার সাথে সম্পর্ক ভেঙেও গেছে, তারা আবার নতুন কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে, কিন্তু কেউ তো এমন করেনি। আর সে কেন করলো? কেন এমনটা হলো? এতটাই কষ্ট পেয়েছে যে মেয়েটা আত্মহত্যা করে বসলো? নিজের মা বাবা ছোট ভাই কারো কথা ভাবলো না? হঠাৎ দরজা খুলে একজন বয়স্ক ডাক্তার বেরিয়ে এলো। আরশির মা ছুটে গেল তার কাছে, হুড়মুড়িয়ে প্রশ্ন করলো, ডাক্তার, আমার মেয়েটা বেঁচে আছে তো? ওর কিছু হয়নি তো? শি ইজ আউট অফ ডেঞ্জার, কিন্তু সেন্স কখন ফিরবে তা বলতে পারছি না। আপনারা এখন গিয়ে পেশেন্টকে দেখে আসতে পারবেন, কিন্তু এতজন একসাথে যাওয়া যাবে না, একজন একজন করে যান। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, পেশেন্টের এখন ফুল রেস্ট দরকার। বলেই ডাক্তার তার নিজের কাছে চলে যান। আরশির মা কেবিনের ভেতরে চলে যান। রুদ্র দাঁড়িয়ে থাকে কেবিনের বাইরে, উকি দিয়ে দেখার চেষ্টা করে ভেতরে, কিন্তু দরজা প্রায় বন্ধ থাকায় ভেতরের কিছু স্পষ্ট দেখা যায় না। কাঁধে কেউ হাত রাখতে রুদ্র পাশ ফিরে তাকায়। মায়া দাঁড়িয়ে আছে। রুদ্র মায়ের হাতে হাত রাখে। মায়া শান্ত কণ্ঠে প্রশ্ন করে, আরশিকে দেখতে ইচ্ছে করছে? আমি শুধু ওর মুখটা একবার দেখতে চাই মায়ু। বিশ্বাস কর, আমার বিয়েতে ও যতটা না কষ্ট পেয়েছে, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে আমার এই কয়েক মাসের অবহেলায়। আমার কষ্ট হচ্ছে রে। আমি তো কারো যন্ত্রণার কারণ হতে চাইনি। সব ঠিক হয়ে যাবে দেখিস। আরশি খুব তাড়াতাড়ি সেরে উঠবে। আন্টি বের হলেই কেবিনে ঢুকতে পারবি তুই। তুই প্লিজ আমাকে ভুল বুঝিস না। হ্যাঁ, হয়তো আমি ওকে ভালোবাসিনি, কিন্তু আমি খুব করে আবেগে পড়েছিলাম রে। মেয়েটা এইভাবে নিজেকে মেরে ফেলবে তো আমার জন্য, সেটা আমি চিন্তাও করতে পারিনি। আমি অসুস্থ হয়ে গেলে তুই আমার জন্যও এইভাবে কষ্ট পাবি? কেয়ার করবি আমার? তুই এখানে অর্ষিকে হিংসা করছিস মায়ু? হ্যাঁ করছি। তুই এখন পুরোটাই আমার। তোর অন্য নারীর জন্য এই কনসার্ন আমার কলুষিত মন নিতে পারছে না। তোর ওপর কোনো নারীর ছায়াও সহ্য হয় না আমার। ভালোবাসি তাই বোধ হয় আমার মনটা বড্ড পাথরের রে। রুদ্র নিষ্প্রাণ দৃষ্টিতে তাকালো মায়ার দিকে। দুজনে অপেক্ষা করতে থাকে কেবিনের বাইরে। কিছুক্ষণ পর আরশির মা আলিয়া সে কেবিন থেকে বের হয়ে চোখ মুছতে মুছতে রুদ্রকে কেবিনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে এগিয়ে আসে। রুদ্র কাচুমচু হয়ে দাঁড়ায় তার সামনে। কোনো মাই নিশ্চয়ই এমন কাউকে মেনে নেবে না যে তার মেয়ের এই অবস্থার জন্য দায়ী। আলিয়া শেখ রুদ্রকে গম্ভীর কণ্ঠে বলেন, কেন এসেছো তুমি এখানে? আন্টি, আমি আরশিকে... আরশির সাথে তোমার আর কোনো সম্পর্ক আছে বলে তো আমার মনে হয় না। তাহলে কেন দেখতে এসেছো ওকে? ওর যন্ত্রণাগুলোকে আরও বাড়িয়ে দিও না রুদ্র। অনেক কষ্ট পেয়েছে আমার মেয়েটা। ভালোবাসার বিনিময়ে ধোঁকা ছাড়া আর কিছুই পায়নি। এবার অন্তত আমার মেয়েটাকে শান্তিতে থাকতে দাও তুমি। আলিয়া শেখ হাত জোর করে বলেন। রুদ্র তার হাত ধরে ফেলে। অপরাধ বোধে জর্জরিত হয়ে বলে, আন্টি কি করছেন? চলে যাও রুদ্র, ও তোমাকে দেখে আরও দুর্বল হয়ে পড়বে।
একবার দেখে চলে যাবো আন্টি, প্লিজ। রুদ্র অনুরোধ করে বলল। আলিয়া শেখ আবার কেঁদে দেন। রুদ্রের এই অনুরোধ ফেলতে পারেন না। আমানও বারবার তার মাকে বলছে যাতে তার রুদ্র ভাইয়াকে ভেতরে ঢোকার অনুমতি দেন। যাও। থ্যাঙ্কস আন্টি। রুদ্র কৃতজ্ঞতা প্রকাশ করে ভেতরে ঢোকে। আলিয়া শেখ শাড়ির আঁচলে চোখ মুছেন। মায়া, রাহুল আর রুহানিকে দেখে তাদের উদ্দেশ্যে প্রশ্ন ছোড়েন। তোমরা কারা? আমরা আরশির বন্ধু আন্টি। তড়িঘড়ি করে উত্তর দেয় মায়া। বন্ধু? কিন্তু তোমাদের তো কোনোদিন ওর সাথে দেখিনি। না মানে ওর প্রায় বন্ধুই বাড়িতে আসতো। তাদের মধ্যে তোমরা তো কখনো আসোনি। আমরা রুদ্রর বেস্ট ফ্রেন্ড আন্টি, আরশিরও খুব ভালো বন্ধু। আমি রুদ্রকে খবর দিয়ে এখানে এনেছি। আরশির এই অবস্থা শুনে ওকে দেখতে এসেছি। রাহুল এগিয়ে এসে বলল। আচ্ছা, ওর অন্য বন্ধুরা মনে হয় খবর পায়নি এখনো। তোমরা এসেছো, ধন্যবাদ এই জন্য। ধন্যবাদ দিয়ে ছোট করবেন না আন্টি। আচ্ছা, ও এমন কেন করলো? হঠাৎ কি এমন হলো যে আত্মহত্যা করে বসলো? রাহুল আমতা আমতা করে প্রশ্ন করে। কেন জানো না? তোমাদের বন্ধুর দেওয়া কষ্ট সহ্য করতে পারেনি, তাই প্রেম করেছে আমার মেয়ের সাথে আর বিয়ে করেছে অন্য কাউকে। জানো এই কয় মাসে কতটা যন্ত্রণায় ছিল আমার মেয়েটা? শ্লেষপূর্ণ কণ্ঠে বলেন আলিয়া শেখ। একটু থেমে আবার বলেন। আচ্ছা, ওর বউয়ের খবর কি? ওর বউ কি জানে যে ও এখানে এসেছে? আন্টি, মায়াই তো। রাহুলকে থামিয়ে দিয়ে মায়া বলল। হ্যাঁ আন্টি জানে। ওর বউ নিজেই আসতে চেয়েছিল, ও কিন্তু মামুনি মানে রুদ্রর মা একা থাকায় আসতে পারিনি। আচ্ছা, ওর বউ কি অনেক বেশি সুন্দরী? মানে আমার আশির চেয়েও বেশি সুন্দরী নিশ্চয়ই। তাই তো আমার মেয়েটাকে ছেড়ে ওকে বিয়ে করলো, তাই না? না আন্টি, একটু সুন্দর না, আরশির মতো তো একদমই না। মায়া হাসি মুখে বলল। রাহুল কিছু একটা বলার চেষ্টা করছে বারবার, কিন্তু মায়া তাকে বলতে দিচ্ছে না। কি বলো, সুন্দর না? মায়া মাথা নাড়িয়ে না বোঝায়। তাহলে আমার মেয়েটাকে কেন ছেড়ে দিল? আবার এটাও শুনছি আরশির সাথে ওর বাবা মা নাকি জোর করে এক আত্মীয়ের মেয়ের সাথে বিয়ে দিয়েছে। রুদ্র নাকি বিয়ে করতে চায়নি। এটা কি সত্যি? আন্টি, রুদ্র কোনো বাচ্চা ছেলে নয় যে ওকে জোর করে বিয়ে দিবে, বা কোনো কিছু জোর করলে ও তা মেনে নেবে। রাহুল জোর গলায় বলল। সেটাও ঠিক, যদিও আমি ওর বউ দেখিনি কোনোদিন, দেখার ইচ্ছাও নেই। তবে যদি তোমার মতো দেখতে হতো তাহলে বিয়েটা করলে মেনে নেওয়া যেত। কিন্তু তুমি তো বলছো সুন্দর না। আলিয়া শেখ মায়াকে দেখিয়ে বলেন। মায়া ঠোঁট প্রসারিত করে হাসে। আলিয়া শেখ অভিভূত হয় মায়ার হাসি দেখে। ইস, কি সুন্দর তোমার হাসি। নাম কি তোমার? মায়া। একদম নামের মতো মুখের হাসিও যেন অগাধ মিল। আবার থেমে বলে। তোমরা এসে বসো, রুদ্র বের হলেই দেখতে যেও। আলিয়া শেখ চেয়ারে বসেন। রুহানি মায়ার পিঠে চাপড় দিল। কটমট করে ফিসফিসিয়ে বলল। কিরে, তুই বলিসনি কেন যে তুই রুদ্রের বউ, অন্য কেউ না? রাহুল ও আরশির সাথে তাল মিলালো। মায়া চোখ মুখ কুঁচকে বলল। ওনার মেয়ে অসুস্থ, সেটা তোদের বুঝতে হবে। এখন যদি আমি বলি আমাকে বিয়ে করেছে রুদ্র, তাহলে ওনার মনের অবস্থাটা কি হবে ভেবেছিস একবারও? ওনার মেয়ে যাকে ভালোবেসেছে সে আমায় বিয়ে করেছে, ব্যাপারটা কেমন জানি না। রুহানি মুখ বাঁকালো। ও এসব ভাবাভাবিতে নেই। ও শুধু ওর বন্ধুর ভালো চায়। বাকি পুরো পৃথিবী চুলোয় যাক, ওর ভাবনা নেই। রাহুল কিছু বলতে গিয়েও চুপ করে গেল। তবে দেখলো মায়া ঠিকই তো বলেছে। একজন মায়ের জন্য এটা মেনে নেওয়া সত্যিই কষ্টকর। তার মেয়ের অবস্থার জন্য যারা দায়ী তারাই আবার সিম্প্যাথি দেখাতে এসেছে। এটা তো কাটা ঘায়ে নুনের ছিটার মতো। রুদ্র কেবিনে ঢুকে ধীর পায়ে এগিয়ে গেল আরশির দিকে। মেয়েটা অচেতন অবস্থায় শুয়ে আছে বেডের উপর, হাতে ক্যানুলা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। রুদ্র শব্দহীনভাবে বেডের সামনে রাখা টুলের উপর বসলো। কক্ষে পিনপতন নীরবতা, শুধুমাত্র স্লাইন চলাচলের শব্দ আর অক্সিজেনের শো শো শব্দ শোনা যাচ্ছে। রুদ্র আরশির মুখ বরাবর বসে থাকলো। আরশির হাতের কবজিতে ব্যান্ডেজ করা, ব্যান্ডেজের উপর লাল রঙের ছোপ ভেসে উঠেছে। রুদ্র মাথা নুয়ে ফেললো। হাত ধরতে মন চাইলেও হাত ধরা থেকে বিরত থাকলো। একজনের স্বামী হয়ে আরেকজনের হাত ধরতে বিবেকে বাঁধছে। রুদ্র অবচেতন ঘুমন্ত আরশির দিকে চোখ তুলে তাকালো। কণ্ঠ খাদে নামিয়ে বলল। কেন এমন করলে আরশি?
এমন করলে কি আমাকে পাওয়া হয়ে যেত তোমার? শুধু নিজের বাবা মা আর ভাইয়ের কষ্টটা বাড়ালে। আমি জানতাম না আরশি যে এতটা ভালোবাসতে তুমি আমায়। আমি মনে করেছিলাম অন্যদের মতো দুদিন পর তুমি আমাকে ঠিকই ভুলে যাবে, কিন্তু কেন বলতে পারলে না আমাকে? মায়ের মতো মনে রেখে দিয়েছে আমাকে। বিশেষ করো, মায়ের পর হয়তো তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসলে। হয়তো তুমি আমাকে স্বার্থপর ভাবছ, যে এত কিছুর পর আমি বলছি মায়ের পরে ভালোবেসেছ। কিন্তু বিশ্বাস করো, মায়ের 17 বছরের ভালোবাসার পর আমি তোমার ভালোবাসাকে বড় করে দেখতে পারিনি। মা বাবার জোর জবরদস্তিতে তাই হয়তো বিয়েটা করে নিয়েছিল। একটা সুখ ইচ্ছে বোধ হয় আমারও ছিল, কিন্তু এখানে এই কি অবস্থায় ফেললাম আমাকে? এই কোন দোটানায় পড়লাম আমি? কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো মায়া। রুদ্র নিশ্চুপ হয়ে বসে আছে আরশির সামনে মাথা নিচু করে। আরশি এখনও জ্ঞান ফেরেনি। মায়া এগিয়ে গেল রুদ্রের কাছে, আমতামতা করে ডাকলো, রুদ্র। রুদ্র হকচকিয়ে গেল। পাশে মায়াকে দেখে বলে উঠল, ও তুই বল, কি বলবি? আমি বাড়ি চলে যাচ্ছি রুদ্র। তুই আজকে অফিসে যাসনি, তাই বাবাই চলে গেছে। মামুনি বাড়িতে একা আছে, ফোন করছে আমায়। তুই কি এখন যাবি না আরও কিছুক্ষণ থাকবি? আমি যদি আরো কিছুক্ষণ থাকি তাহলে কি তুই রাগ করবি আমার উপর? আমাকে তোর এত খারাপ মনে হয়? একজন অসুস্থ মানুষের পাশে থাকাতে আমি কি করে রাগ করতে পারি বল? ওর জ্ঞান ফেরা পর্যন্ত থাক তুই, আমি যাচ্ছি। সময় পেলে আবার আসবো আমি ওকে দেখতে। আচ্ছা, আম্মুকে দেখে রাখিস। মায়া মাথা নাড়িয়ে বিদায় জানালো। পরপর বেরিয়ে আসলো কেবিন থেকে। গাড়ির পেছনের সিটে চুপচাপ করে বসে আছে মায়া। গাড়ির জানালার কাছে মাথা রেখে বাইরের পরিবেশ দেখছে। তার পাশে রুহানি বসে অনবরত ফোন টিপে চলেছে। রাহুল ড্রাইভিং করছে মনোযোগের সহিত। মিররে মায়ার দিকে চোখ পড়লে তার দিকে তাকিয়ে বলল, তোর কি মন খারাপ মায়ু? মায়া বাইরে থেকে চোখ সরিয়ে সোজা হয়ে বসলো। রাহুলের প্রশ্নের উত্তরে বলল, মন খারাপ হবে কেন? মন খারাপ হওয়ার মতো কিছু ঘটেছে নাকি? এই যে রুদ্র থেকে গেল আরশির কাছে, তোর কষ্ট হচ্ছে না? কষ্ট হবে কেন? আশি অসুস্থ রাহুল, আর অসুস্থ হয়েছেও রুদ্রের জন্যই। ওর উচিত আরশির পাশে থাকা। ইভেন আমাদের সবার উচিত আরশিকে সাপোর্ট করা। রুহানি অবাক হয়ে মাথা ঘুরে সিটে পড়ে যাওয়ার নাটক করলো। মায়া ভেঙচি কেটে ওর হাত ধরলো, একটানে তুলে বসিয়ে দিল সিটের উপর। রুহানি খোঁচা মেরে মায়াকে বলল, এসব কথা কার থেকে শুনছি আমি? এই, তুই আসলে মায়া তো? মায়ের মুখ থেকে এসব কথা কুসমিন কালও বের হতে পারে না। রুহানি বোন, আমার নাটক কেন করছিস? নাটক করিস না, তোর কাহিনী দেখে আসলে আমার মাথা ঘুরছে। এসব বিহেভিয়ার তোর সাথে মানায় না। অতি ভালো হওয়ার চেষ্টা করিস না বেবি, যেমন আছিস তেমনই থাক। মায়া মাথা রাখলো রুহানির কাঁধে, অন্যমনস্ক হয়ে বলল, মাঝে মাঝে সিচুয়েশন অনুযায়ী বদলে যেতে হয় রুহি। আমরা ভালোবাসি হেরে যাওয়ার জন্য, সেখানে আমাদের কোনো ভালো খারাপই মাথাতে আসে না। ভালোবাসা হয় আমাদের অতিরিক্ত খারাপ বানিয়ে দেয়, নয়তো সংযত হতে শেখায়। মায়া সোফার উপর শুয়ে আছে রাফানা চৌধুরীর কোলে মাথা রেখে। রাফানা চৌধুরী মায়ার মাথায় বিলি কেটে দিচ্ছে আর এটা ওটা প্রশ্ন করছে। মেয়েটা ভালো আছে তো এখন? আত্মহত্যা করার কারণ জানতে পেরেছিস? হ্যাঁ মামুনি, ডক্টর বলেছে আউট অফ ডেঞ্জার। কিন্তু আমি যখন চলে আসছিলাম তখনও জ্ঞান ফেরেনি, তাই রুদ্র থেকে গেছে। আর আত্মহত্যার কারণ তুমি নিজেও জানো। রাফানা চৌধুরী চুপ করে গেলেন, কি যেন ভেবে ফের মায়াকে বললেন, রুদ্র কেমন করছিল ওখানে? কিছু করেনি মামুনি, শুধু মাথা নিচু করে বসেছিল। নিয়ে আসতে পারতি ওকে, আবার বিকালে গিয়ে দেখে আসতি। মায়া হাসলো। শোয়া থেকে উঠে রাফানা চৌধুরীকে বলল, ও বাচ্চা নাকি যে ওকে ধরে নিয়ে আসবো? ওর আসতে মন চাচ্ছিল না মামুনি, তাই আর জোর করে বলিনি আমি। থাকুক না ওখানে, সমস্যা কি তাতে? সমস্যা তো নেই, শুধু উল্টাপাল্টা ডিসিশন না নিলেই হলো। আমার ছেলেকে চিনি না আমি? নিজের ডিসিশন নিজে নিতে পারে না ও। যেটা মাথায় ঢুকে গো ধরে সেটাই করতে থাকে। জেদ জানিস না ওর? জেদের বসে ভুল ঠিক বিচার করার মতো মন মানসিকতা থাকে না ওর, তাই ভয় লাগছে। রাফানা চৌধুরী এই বলে উঠে যান। মায়া ঠায় বসে থাকে সোফার উপর। মায়া গোলাপ কিনছে আরশির জন্য। একটু আগে রুদ্র কল করে বলেছে আরশির জ্ঞান ফিরেছে, তাই সবাই আবার যাচ্ছে হসপিটালে। ওর বন্ধু মহলের সবাই গাড়িতে বসে আছে। রুহানি আর রাহুল তো ছিলই, এখন রিহানা, সাহিল আর আরিয়ানও কোত্থেকে টপকে পড়েছে।
মায়া সবাইকে দেখে অনেক বেশি অবাক হয়েছিল। আরশির জন্য সবার ভালোবাসা যেন ঝরে ঝরে পড়ছে। আচমকা এত ভালোবাসা কোত্থেকে উদয় হলো মায়ার জানা নেই। মায়া দীর্ঘশ্বাস ফেলে তাকালো রাস্তার সাইডে দাঁড় করানো গাড়িটির দিকে। সবাই এদিকে তাকিয়ে আছে আর কোনো একটা টপিক নিয়ে অনবরত কথা বলে যাচ্ছে। মায়া দোকানদারকে তাগাদা দিল ফুলগুলো তাড়াতাড়ি দেওয়ার জন্য। দোকানে কাজ করা পিচ্ছি ছেলেটা এসে মায়ার হাতে 100 গোলাপের তোড়া দিয়ে গেল। মায়া বিল মিটিয়ে হাঁটা ধরল গাড়ির উদ্দেশ্যে। রাত ও দিনের মাঝামাঝি সময়, আকাশ অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে। একটু পরেই মাগরিবের আজান দিবে। মায়ার পরনে সাদা রঙের লং ফ্রক, পায়ে সাদা রঙের কেটস, হাতেও সাদা রঙের স্মার্ট ওয়াচ, চুলগুলো পলিটেল করে পেছনে বাঁধা। আজকে যেন পুরো সাদা রঙে মুড়িয়ে এসেছে মায়া। শুভ্রতার প্রতীকে শুভ্র হয়ে এসেছে যেন। হাতে লাল টকটকে গোলাপ নিয়ে ড্রাইভিং সিটের এসে বসলো মায়া। আরিয়ান ড্রাইভিং সিটে বসেছিল। পাশে মায়াকে বসতে দেখে গাড়ি স্টার্ট দিল। রুহানি গজগজ করে বলল, তোর কাহিনীগুলো জাস্ট অসহ্য লাগছে আমার। মানে এত ভালো মানুষের কোত্থেকে খুঁজে পাস আমি বুঝি না।